মহাশূন্য প্রাচীনকাল থেকেই মানুষের কাছে অত্যন্ত কৌতূহলের বিষয় ছিল এবং আছে। প্রত্যেক সভ্যতা মানুষ সবসময় মহাকাশকে কৌতূহলের দৃষ্টিতে দেখছে। প্রাচীন সভ্যতাসমূহ এবং মানুষের মহাশূন্যের ব্যাপারে নানা রকমের কাল্পনিক ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি দেয়া আছে। প্রাচীন গ্রিক, রোমান, মিশরীয়, ব্যাবিলনীয়, ভারতীয়, চীনা, মায়া ইত্যাদি সভ্যতা মানুষকে মহাশূন্যকে ভিন্ন ভিন্ন ভাবে পর্যবেক্ষণ করছে। কিন্তু সকল সভ্যতাই মহাকাশকে বিজ্ঞানের বিষয় হিসেবে কম বেশি গ্রহণ করেছিল। প্রাচীন গ্রিক এবং রোমানরা প্রাচীন জ্যোতির্বিজ্ঞান ও পর্যবেক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। প্রাচীন গ্রিসে মহাকাশকে দর্শন শাস্ত্রের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারা নক্ষত্রসমূহকে একে অপরের সাথে সংযুক্ত করে নানা রকমের রূপ দিয়েছিল এবং এগুলোর অধিকাংশের নাম গ্রিক ও রোমান দেবতাদের নামে রাখা হয়েছিল, যা এখন ও বিজ্ঞানী ও মহাকাশ পর্যবেক্ষককারীদের নানাভাবে সাহায্য করছে। চাঁদ এবং খালি চোখে দৃশ্যমান গ্রহগুলোর গতিপথ ও এর অন্তর্ভুক্ত। প্রাচীন গ্রিক ও অন্যান্য সভ্যতাসমূহ এর মাধ্যমে রাশিচক্র আবিষ্কার করে। নক্ষত্র, চাঁদ, ধূমকেতু ইত্যাদি প্রাচীনকাল থেকে পর্যবেক্ষণ করে আসছে মানুষ। বিশেষ করে ইসলামের সমসাময়িক কালে মুসলমানরাও মহাশূন্য সম্পর্কে প্রচুর পরিমাণে গবেষণা ইত্যাদি করে এবং সেগুলো আমরা পৃথিবীর বিভিন্ন মুসলিম সাম্রাজ্যের প্রাচীন জাদুঘরগুলোতে, লাইব্রেরিতে, বইয়ে পুস্তকে এগুলো প্রমাণ এবং ডকুমেন্টে দেখতে পাই। ঋতুর পরিবর্তন, দিন রাত, নক্ষত্রের স্থান পরিবর্তন, পরবর্তীতে যা গ্রহ প্রমাণিত হয় ইত্যাদির হিসাব ও গাণিতিক ব্যাখ্যার সাহায্যে প্রাচীনকালে অনেক সমৃদ্ধি লাভ করেছিল। মধ্যযুগের মহাকাশ আবিষ্কার এবং পর্যবেক্ষণ এটার একটা ব্যাপক প্রসার ঘটে। হান্স লেপার্শে এবং জাকারিয়াস জ্যানসন এর নির্মিত দূরবীক্ষণ যন্ত্র আরও উন্নত করে তোলেন গ্যালিলিও ও গ্যালিলি। গ্যালিলি তার দূরবীনের মাধ্যমে বৃহস্পতি গ্রহ, উপগ্রহ এবং শনি গ্রহের বলয় পর্যবেক্ষণ করতে পেরেছিলেন। 1611 সালে ইউহানেস কেপলার একটা দূরবীক্ষণ যন্ত্র নির্মাণ করেন, যা দ্বারা জ্যোতির্বিজ্ঞান এর নতুন যুগের সূচনা হয়। এ সময় বুধ গ্রহ, শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ সহ অগণিত নক্ষত্র ও ধূমকেতু পর্যবেক্ষণ এবং আবিষ্কার করা হয়। মধ্যযুগের শেষ পর্যায়ে ইউরেনাস গ্রহ, নেপচুন গ্রহ, প্লুটো গ্রহ আরও অনেক নক্ষত্র ও ধূমকেতু আবিষ্কার হয়। পর্যবেক্ষণ ও এগুলোর অনুসরণ করা হয়। মধ্যযুগের শেষ পর্যায়ে পদার্থ, রসায়ন ও গণিত ব্যাপকভাবে ব্যবহার করা হয় জ্যোতিষ শাস্ত্রে। মহাজাগতিক বস্তুর গঠন, আকার আকৃতি, বায়ুমণ্ডল, গ্যাসীয় পদার্থসমূহ, কক্ষপথ, আহ্নিক গতি, বার্ষিক গতি ইত্যাদি নির্ণয়ের জন্য এসব শাস্ত্রের ব্যাপক
ব্যবহার শুরু হয়। এর আগে শুধু গণিত শাস্ত্র ব্যবহার করা হতো এ সমস্ত ক্ষেত্রে। 1969 খ্রিস্টাব্দে 16 জুলাই জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ আবিষ্কারের ইতিহাসের সর্ববৃহৎ অভিযান, প্রথম মনুষ্যবাহী মহাকাশযান অ্যাপোলো 11, যা 20 জুলাই চাঁদে অবতরণ করে। এই অভিযানে অংশ নেন দল প্রধান নীল আর্মস্ট্রং, চালক মাইকেল কলিন্স, এডউইন অল্ড্রিন জুনিয়র এবং কমান্ড মডিউল। পরবর্তীতে আবিষ্কার হয়েছে প্লুটো সহ অন্যান্য বামন গ্রহ, নীহারিকা, ধূমকেতু, কৃষ্ণ গহ্বর। বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি হয়েছে শক্তিশালী কৃত্রিম উপগ্রহ, দূরবীক্ষণ যন্ত্র ইত্যাদি, যথা হাবল টেলিস্কোপ। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মহাবিশ্বকে দূরবীক্ষণ যন্ত্র ছাড়া আমাদের চোখের সামনে তুলে ধরেছে। আধুনিক জ্যোতির্বিজ্ঞান বেশ কয়েকজন বিজ্ঞানীর কারণে পরিপূর্ণতা লাভ করেছে। তাদের মধ্যে স্টিফেন হকিং, জন ক্যানন, মারিয়া মিশেল, C.W. থর্নবার্গ, হানরিটা সোয়ান, লাইবভিক ইত্যাদি। এ ব্যাপারে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করে যাব। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Bye.